2/3 মেজরিটি পাওয়ার পর যখন যিনি 2/3 মেজরিটি পেয়েছেন গত 55 বছরের ইতিহাসে তার আইনের ঊর্ধ্বে উঠে যান। আপনি টোটাল অনিয়মে চলছেন। আপনি যে এখন সংসদে সংশোধন কমিটি করতে চান এ নিয়ে তো কোনো আলোচনাই হয় নাই কখনোই। এই চালাকিটা কেন করলেন? একটা আদেশ দেওয়ার সময় আপনি সংবিধানের কোন ক্ষমতা বলে এটা করছেন? এটা কেন করলেন না? এইটা বলে দিচ্ছি, এটা বলেন না কেন আপনি? এটা বলে দিচ্ছি আপনি সবগুলোতে এইটা এখানে বলা আছে, এটা এখানে বলা 30 ভাগের 1 ভাগ ভোট দিয়েছে, এটা কখনো জাস্টিফাই করেন কিভাবে? এই ইনজাস্টিস হয় না বিএনপির প্রতি? আবার আপনি দেখেন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেগুলোকে আপনি প্রধান প্রশ্ন নিয়ে আসলেন, সেখানে কি বিএনপির প্রতি আপনি অন্যায় করলেন না? গণভোটের প্রস্তাবক আজকের ক্ষমতাসীন দল নোট অফ ডিসেন্ট দিয়ে তারা যখন জুলাই সনদ স্বাক্ষর করে সেখানে তারা ঐক্যমত্যে যাইতে পারে নাই বলেই গণভোট ফাইনালি বলছে গণভোট হবে। আপনি গণভোটে যাওয়ার পর নোট অফ ডিসেন্ট, আবার গণভোট কবে এটা নিয়ে অনেক কথা হয়েছে, আগে না পরে গণভোটে যাওয়ার পর নোট অফ ডিসেন্ট আর চলবে না। গণভোট নিয়ে বিতর্ক ছিল নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিনে, সেখানেও আজকের ক্ষমতাসীন দল স্ট্যান্ড করছে, ইলেকশনে উইন করছে। আচ্ছা, করার পরে নির্বাচন হলো। এবং গণভোটটা কি? গণভোট হইল বলা আছে সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে এই জনগণ হইল রাষ্ট্রের মালিক এবং জনগণের অভিপ্রায় প্রকাশ করার জন্যে এই যে গণভোট তাদের অভিপ্রায়টা প্রকাশ করছে। সেই অভিপ্রায় প্রকাশ করার পর গণভোট জয়লাভ করলো। আজকের প্রধানমন্ত্রীও বলছেন গণভোটকে হাতে ভোট দিছে, তার কথায়ও ভোট দিতে আমরা মনে করি তার প্রতি মানুষ আস্থা আনছে, ভোট দিছে এবং উনি আস্থার থেকে সরবেন না। কিন্তু উনি এখন একেবারেই নীরব। ইটস এ কোশ্চেন মার্ক। উনি নীরব কেন? উনি প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এখন এই যে মালিকদের অভিপ্রায় হইল গণভোট। এখন আমি রাষ্ট্রের মালিক, আমরা ভোট দিছি, আমাদের অভিপ্রায় গণভোটের ভিত্তিতে সংস্কার হবে। এটা গণভোট হইলেই যে আইন হয়ে যাবে তা না, কিন্তু গণভোটের আলোকে আইনসভায় এটা ঢুকিয়ে আইনে রূপান্তরিত করতে হবে সংস্কারের ফর্মে। বাট বাংলাদেশের ট্রেডিশন 2/3 মেজরিটি পাওয়ার পর যখন যিনি 2/3 মেজরিটি পেয়েছেন গত 55 বছরের ইতিহাসে তার আইনের ঊর্ধ্বে উঠে যান। কোনো আইন তারা মানবেন না, কিছু ধার ধারবেন না এবং রেজাল্ট 0 পরিষ্কার। না, এবারও কি সেরকম সংখ্যা দেখতেছেন? 2/3 মেজরিটি পাওয়ার পর না মানলে কিছুই হবে না। আপনি না মানলে মানে আমি আলোচনায় বসলাম, মানলাম না, কিছু না। সংসদ কিন্তু চলছে। কিভাবে চলছে? আপনি টোটাল অনিয়মে চলছেন। আপনি যে এখন সংসদে সংশোধন কমিটি করতে চান এ নিয়ে তো কোনো আলোচনাই হয় নাই কখনোই। আগে পরে তো আলোচনা হয় নাই, এখন করতেছেন। এটা আপনি করতে পারতেন যদি গণভোটটা না আসতো, গণভোট ইস্যু না থাকতো যে আমাদের এই সংস্কার করা দরকার, আমরা একটা কমিটি করি। আপনি সংস্কার করার জন্য গণভোটকে মাঠে নিয়ে এসে পাশ করাই আনার পর আপনি সেখান থেকে সরে যাচ্ছেন। আপনি মানুষের আস্থা আপনাদের উপর থেকে উঠে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এখন আস্থা উঠে যাচ্ছে। এখন যারা বিরোধী দল পারবে না, তাদের কি করা উচিত? যারা বিরোধী দল, তাদের বিরোধী দল আউট অফ কাউন্ট। কেন কাউন্ট? আমি বলি বিরোধী দলের ভিতরে আমি নির্ভরশীল না। উনি থাকলেন না থাকলেন, আমার তো 2/3 মেজরিটি আছে রে ভাই, জিনিসটা ওইখানে আসেন আপনি। সুতরাং আমি যদি ভাবি আমার 2/3 মেজরিটি আমি কাউকে বদার করবো না, বি শিওর অ্যাবাউট ইট। ইউ ক্যানট রান 15 years লাইক হাসিনা। যদি ওইটা কেউ মনে করেন আপনারা যে হাসিনা যেভাবে, আমি আবারও বলছি, আগেও বলছি এখনো, হাসিনা যেভাবে বাংলাদেশের প্রশাসনকে তার মতো করে ব্যবহার করছে, সেকেন্ড ম্যান বাংলাদেশে আগামী 100 বছরে আসবে না যারা প্রশাসনকে এইভাবে ব্যবহার করছে। নাম্বার 1। নাম্বার 2, প্রশাসনটা বিরাট লেসন পাইছে হাসিনার সাথে কোঅপারেট করে কাজ করতে গিয়ে। আপনি প্রশাসনকেও সেভাবে পাবেন না। সুতরাং আলটিমেটলি কোথায় যাবে আমরা কনসিকুয়েন্স সম্পর্কে বলতে পারি না। কাজী মাহবুবুর রহমান, মানে আচরণে কি তাই মনে হচ্ছে 2/3 মেজরিটির কারণে তারা কাউকে তোয়াক্কা করছে? এটা কি কথা শো করেছে? আপনি দেখেন না হিসাবে এটা আপনি দেখেন, আমাদের যে 25শে মার্চ একজন থানা নির্বাহী কর্মকর্তার ব্যাপারে একটা অভিযোগ আসলো, কিছু একটা দলের কিছু লোকজন ওয়াকআউট করলো বা বের হয়ে গেল, কিন্তু এই ব্যক্তির ব্যাপারে কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আপনি এটা চিন্তা করেন গত 15 বছর এই ধরনের কোনো কথা বললে কি হতো? তার চাকরি চলে যেত। এমনকি তার ওই যে জিয়াউর রহমানকে স্মরণ না করা, ওই যে এটা আমি একটু এটা তো সংবিধান ফলো করছে। ফলোইং কনস্টিটিউশন, সংবিধান আছে, বঙ্গবন্ধু দেশের জাতীয় স্বাধীনতার ঘোষক। আমি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষক মানতে চাই না পার্সোনালি, ফর এক্সাম্পল, কিন্তু বইতে লেখা আছে মানবো না, এটা হয়। আপনি চেঞ্জ করেন না কাগজটা, চেঞ্জ ইট বাধ্য।
কাজী মাহবুবুর রহমান ঐক্যমত্য কমিশনে করেছে, এত সুন্দর করে ঐক্যমত্য কমিশন নিজেকে জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষে বলে সে নিজে প্রস্তাব করে গেছে বঙ্গবন্ধুর ব্যাপারে তার একই ধরনের কথা। ঐক্যমত্য কমিশন কথা আমি দেখছি না কোথাও, মানে আপনি জাস্টিফাইবল কোনো প্রপোজাল, যে প্রপোজালগুলো আমি তো আপনাকে 3টা উদাহরণ দিলাম, আপনি যে জাতীয়ভাবে আমাকে ইম্পোজটা করলেন 4টা প্রশ্ন দিয়ে, এখানে যে আমাকে কোনো চয়েস করার সুযোগ দিলেন না, সবগুলোর জন্য হ্যাঁ বা না, আমাকে যে বাধ্য করলেন হ্যাঁ না করতে, আমি তো এখানে 50% 60% একমত, 70% একমত ধরতে পারেন, কিন্তু আমি বাকি 30% একমত, অথচ ওই 70%-এর জন্য আমাকে 30%-এর মতামত ছেড়ে দিতে হলো। এটা তো ঐক্যমত্য কমিশনের চালাকি, এটা চতুরতা। আপনি এই জিনিসটা কখনো, আপনারা যেই কথাটা বিএনপির উপরে কন্টেম করছেন, এই কন্টেম করা দরকার আপনাদেরকে আগে ঐক্যমত্য কমিশনকে নিয়ে, এবং ঐক্যমত্য কমিশনের বিচার করা দরকার তারা কেন এই ধরনের। তো শুনলাম আপনি বিচার করেন না, যাই করেন, ফসল তো আইসে গেছে। ফসল কি রকম একটা ইন্ডাস্ট্রি হইছে, এই ইন্ডাস্ট্রির ভিতরে কিছু প্রোডাক্ট বাজারে চলে গেছে, বিস্কিট, সাবান, কেক, সবকিছু। পরে কথা হইলো কি, ইন্ডাস্ট্রিটা যে এস্টাবলিশড হইছে, অনিয়ম কিছু কাগজপত্রের ত্রুটি আছে, ভালো কথা, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলাম, প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্ট তো বাজারে খাইতেছে, কাপড় ধুইতেছে সাবান দিয়ে। তা আমার তো গণভোটের পারপাসই শেষ, এটা পাশ করলেই কি, আর ওই যে রাষ্ট্রপতির যে আদেশ ফেল করলেই কি, এটার ফসল তো গণভোট এসে গেছে, এইটাকে কি করবেন আপনি? যে আদেশটা আপনি সবগুলো অধ্যাদেশ জারি করেন সংবিধানের এই ক্ষমতা বলে, কিন্তু একটা আদেশ জেনে দেওয়ার সময় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি এই চালাকিটা কেন করলেন? একটা আদেশ দেওয়ার সময় আপনি সংবিধানের কোন ক্ষমতা বলে এটা করছেন, এটা কেন করলেন না? এইটা বলে দিচ্ছি, এটা বলেন না কেন আপনি? এটা বলে দিচ্ছি, আপনি সবগুলোতে এইটা এখানে বলা আছে, এটা এখানে বলা আছে। আমার কাছে মনে হয় কি, তারা, আমার কাছে মনে হয় ঐক্যমত্য কমিশন নিজেই এই জাতীয় অনৈক্যতা তৈরি করার একটা ফ্যাক্টরি তৈরি করে গেছে। এবং কি অদ্ভুত তার প্রক্রিয়াতে বিএনপিকে কোণঠাসা করেছে, 30 ভাগের 1 ভাগ ভোট দিয়েছে। এটা কখনো জাস্টিফাই করেন কিভাবে? এই ইনজাস্টিস হয় না বিএনপির প্রতি? আবার আপনি দেখেন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সেগুলোকে আপনি মডার্ন প্রশ্ন নিয়ে আসলেন, সেখানে কি বিএনপির প্রতি আপনি অন্যায় করলেন না? বিএনপি দল বাদ দিলাম, বিএনপির সমর্থকদের প্রতি অন্যায় করলেন না, যারা বাংলাদেশে বিএনপিকে সমর্থন করে যে নাগরিকরা, সেটা কিন্তু আমরা কেউ বলছি না। 3 নাম্বার হলো, আপনি যে প্রস্তাবগুলো সামনে নিয়ে আসছেন, সেই প্রস্তাবগুলো কি বাংলাদেশের সুশাসন নিশ্চিত করতে পারে? আপনি কিভাবে যাচাই করলেন? আপনি তো কম্পারেটিভ পলিটিক্সে আমি দেখালাম আপনাকে, সাউথ এশিয়ার 3টা দেশে দেখালাম যে এই কাজগুলো করার পরে সুশাসন আসে নাই। তাহলে আমি যে আজকে উচ্চকক্ষ বানাবো, আমি যে আরো 100টা মাস্তান বানাবো না, আমি যে আনুপাতিক নির্বাচন বানিয়ে ছোট ছোট কয়েকটা দল এনে সরকারকে অস্থিতিশীল করবো না, এই কথা বলবো। 1 মিনিট শুনে একটু বিরতিতে যাব, 1 মিনিট শুনবো, একটু রিঅ্যাকশনটা শুনে বিরতিতে যাব। ভাই, আপনি ঐক্যমত্য কমিশনের দোষ দেন আর যাই দেন, ঐক্যমত্য কমিশনের যদি আমি অথর্ব বলি বা বুদ্ধিমান বলি, সারা বাংলাদেশের পলিটিশিয়ানগুলো কি করলেন? 8 মাস লেফট রাইট করলেন, আর গেলেন, আর আসলেন, তখন 3 মাসের মধ্যে নির্বাচন নিতে পারলেন না, তখন গিয়া বললেন না ইউনূস সাহেব আপনার লোকের সাথে কি বসবো আমি, আমার তো মেয়াদ শেষ হয়ে যেতেছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন দেওয়ার কথা, আপনি এই সমস্ত আলাপ রাখেন। কেউ কি বলেছেন? নো, কারণ হাফিজউদ্দিন সাহেব কনফার্ম করছেন, আমরা সব মেনে নিছি, ফাইনালি গণভোটও মেনে নিছি। যদি নির্বাচন না হয়, এই যে যদি নির্বাচন না হয়, এই যে আপনার থিওরি, আপনি ওইগুলা মেনে নিছেন, ওইগুলা ছলচাতুরি মেনে নিয়ে আইসা, এখন আপনি টেক ওভার করার পর 2/3 মেজরিটি আপনি ছলচাতুরি করবেন। এটাই শুনবো বিরতির পর। আগে সতর্ক করে নাই, এখন কেন বিএনপি এগুলো বলতেছে? বিরতির পর আগে সতর্ক করছে, বিএনপি কন্টিনিউয়াসলি বলে গেছে। বিরতির পর ফিরে শুনি। আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন আমাদের যে নির্বাচনগুলো হয়েছে 73 থেকে 79, আপনি দেখেন 79 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96 দুইটা, আবার 2001, আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় গ্যাপ আছে, অনেকগুলো জায়গাতে গ্যাপ আছে। আপনি 88 সালে নির্বাচন করেছেন, তারপরে আবার কিন্তু 91 সালে নির্বাচন করছেন, সংসদের মেয়াদ কি পূর্ণ হয়েছে? আপনি নির্বাচন করেছেন 96 সালে একবার, করার পরে 15 দিন পর একটা নির্বাচন করেছেন আপনাদের চাপে, এই যে তখন কি সংসদের মেয়াদ পূর্ণ হয়েছিল? এইবার যারা বলে 5 বছরের মেয়াদ চিৎকারটা করছে, এই অবস্থা কি বাংলাদেশে প্রথম? তারা কোনো ইতিহাসটা পড়বেন না, ইতিহাসটা খেয়াল করবেন না, কিছু বোঝার চেষ্টা করবেন না, সব কিছুকে প্রথমবারের মতো দেখতে চাইবেন, তাহলে তো হবে না। আমি আপনাকে 4-5টা উদাহরণ দিলাম, এই ধরনের ক্রাইসিস গ্যাপ বাংলাদেশে অনেকবার গেছে, এবং তখন কিন্তু আমরা ইলেকশন করেছি। কোন ভিত্তিতে করেছি? 1988 সালে বলে 91 সালে নির্বাচন, সেই প্রশ্ন করেন না আপনারা? কোন ভিত্তিতে আমরা করেছি 1979 সালে নির্বাচন, 1973 সালে পরে, সেই প্রশ্ন করেন না? 73-79 সালে পরে 86 সালে কোন ভিত্তিতে করলাম, সেই প্রশ্ন করেন না? সুতরাং আপনি তো আপনার 54 বছরের ইতিহাসেই এইভাবে একবার কো না এইসব করে যাচ্ছেন, আন্দোলন কো সব, এই প্রক্রিয়ার মধ্যে আপনি গিয়েছেন। আপনি শুধুমাত্র 24-এর পরে আপনার 29 পর্যন্ত টাইম ছিল, এটা বলতে খুব ভালো লাগে, আগেরগুলোকে একটু আলাপ করতে ভালো লাগে না আপনাদের? এক। দ্বিতীয়ত হলো, আপনি এই ক্রাইসিসগুলো, আমি নতুন না, এটা পড়তে হবে একটু। দ্বিতীয়ত হলো, আপনি রাজপথে যদি বিরোধী দলকে রাজপথে সরকার নিয়ে আসে, সরকারকে যে আজকে এই ঐক্যমত্য কমিশন এই জায়গায় ফেলে দিয়েছে, এই বিএনপির পক্ষে বাংলাদেশে
40% 50% লোক আছে না, তাদেরকে যে আপনি 4টা কোশ্চেনে বাধ্য করলেন ভোট দিতে, এর জবাব কে দিবে? আপনি এই প্রশ্নটা করেন না ঐক্যমত্য কমিশনকে, ঐক্যমত্য কমিশন তুমি বাংলাদেশের 40% লোকরে তোমার মতো করে ভোট দিতে বাধ্য করলা কেন? এই প্রশ্ন কেউ করবে না? আজকে করুক, কালকে করুক, প্রশ্ন করুক, করবে না। কিন্তু আমরা আলাপটা যদি করি বিচ্ছিন্নভাবে, টোটাল প্রসেস, টোটাল প্রক্রিয়া, টোটাল কন্টেন্ট সবটা নিয়ে আলাপ করতে হবে এবং বুঝতে হবে আসলে জাস্টিসটা হচ্ছে কিনা। আমরা এটা চাই অ্যাটলিস্ট, সেটা হলো কি আমাদের সুশাসন লাগবে, সুশাসনের জন্য আমাদের সংবিধান সংস্কার লাগবেই, সংশোধন বলেন, সংস্কার বলেন, সংবিধানের পরিবর্তন লাগবে সুশাসনের উপযোগী করে। এই আলাপের মধ্যে তো কারো ডিবেট নাই, প্রক্রিয়া নিয়ে ডিবেট আছে এবং এই আলাপটা আপনি কেমনে করবেন? ঐক্যমত্য ভিত্তিতে করবেন। এখন আপনি যদি বলেন ওনাদের আলাপটাকে কার্যকর করার জন্য তাদেরকে বলেন, আবার তাদেরকে বলেন, ওনাদেরকে বলেন তাদের আলাপ, আজকে যদি জামাত ক্ষমতা আসতো বা অন্যরা ক্ষমতা আসতো, তাহলে কি বিএনপির ইচ্ছা অনুযায়ী সংশোধন করতো? বিষয়গুলো কিন্তু আমাদের এইভাবে দিত। এখন ব্যাপার হলো যে গণভোটের রায়, ঠিক আছে, গণভোটের রায় খুব সম্মানজনক, কিন্তু গণভোটের রায়টা দেওয়ার জন্য যে প্রক্রিয়ায় প্রশ্নগুলো উত্থাপন করলো, এই প্রক্রিয়াতে তো ঐক্যমত্য ছিল না। এই 4টা প্রশ্নে কোনো ঐক্যমত্য নাই জাতীয়ভাবে, কিন্তু আপনি জুলাই সনদে লিখলেন, আদেশে লিখলেন যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নাকি আপনি গণভোট দিচ্ছেন। কোথায়? আপনি এটা করেন নাই। রাজাকি ভাই, আমি জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে বলতেছেন। উনি অনেক ত্রুটি বিচ্যুতি বলছে অতীতের, মেয়াদের আগে নির্বাচন, ফাইন, আমি তো অ্যাডমিটেড, বাংলাদেশের 54 বছর সেভাবেই চলছে, সেখান থেকে তো পরিত্রাণ পাইতে চাইছিলাম। এখন ওনার কথায় মনে হয় সামনে এইভাবে চলবে, চলুক, ওনার কথা তাই মনে হয় সমাধানটা আচ্ছা, সত্যি। হ্যাঁ, এইবার আসেন ভোটে হা জয়যুক্ত হইল কেন? বিএনপি তো সবচেয়ে ভোট পাইছে বেশি, তারা নাতে ভোট দিল না কেন? নাকি নাতে দিছে হা হয়ে গেছে? কোনটা? তর্কের খাতিরে বলছি, তারা নাতে ভোট দিলে তো গণভোট পাশ করতো না, এত বিতর্ক থাকতো না। কেন দিলেন আপনার হাতে ভোট? নাকি আপনারা দেন নাই অন্য কোনো? ক্লিয়ার করেন। যেহেতু হাতে ভোট দিচ্ছেন আপনারা, মানতে বাধ্য ভোট আপনারা দিচ্ছেন। আপনি এখন যত ওই 2/3 মেজরিটির বল দেখাইতে পারেন, সুতরাং এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার নিতেই হবে। আমি আবারও বলছি, আপনি হাতে ভোট দিচ্ছেন আপনারা, নাহলে বিএনপি যদি নাতে ভোট দিত তাহলে ফেল করতো না, যেহেতু সে মেজরিটি পাইছে, তাহলে আপনার হাতে ভোট দিচ্ছেন, ওখান থেকে সরে যাওয়ার পথ নেই। এখন সমাধান দেই। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার যদি হয়, যেভাবে চাইছি সেইভাবে, মনে করেন যেভাবে চাইছি সেইভাবে, নোট অফ ডিসেন্ট কিচ্ছু নাই, এটা যদি সেই মোতাবেক মনে করেন সংশোধন হয়ে গেল, আপার হাউস, লোয়ার হাউস, তারপরে বিচারপতি নিয়োগ করার প্রক্রিয়া আলাদা, সব যার যার যে সংস্কার মতো হইল। এইবার আসেন, যদি সেটা হয়, প্রথম বলেন আপনি আমাকে, এটা হলে কি কালকে সকালবেলা জামাত শিবির ক্ষমতায় আসবে? কথার কথা আসবে না তো, নির্বাচন লাগবে। এইটা হলে কি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি হবে না। 3 নম্বর আসেন, কোন দেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে? এটা আমার আভ্যন্তরীণ। 5 নম্বর, জনগণের কোনো ক্ষতি হবে? নো। 6 নম্বর, দেশে কোনো ক্ষতি হবে? নো। এবং এই যে কোনো ক্ষতি হবে না, সেইটা আপনি করতে চান না। কেন করতে চান না? গণতন্ত্র শক্তিশালী হবে এটা করলে, দেশের ক্ষতি হবে না, কিন্তু গণতন্ত্র শক্তিশালী হবে। আর গণতন্ত্র শক্তিশালী মানে হলো সরকারের জবাবদিহিতার আওতায় অটোমেটিক পড়বে, সে সিস্টেমই তাকে জবাবদিহিতায় পড়বে। তারপরটা হলো পাওয়ার শেয়ারিং। এইটা এনরা চান না বইলা, এটা হাসিনার গুণে গুণান্বিত যারা, তারা এটা চান না বইলে ওইটা করতে চাচ্ছেন না। অর্থাৎ আপনি যদি দেশপ্রেমিক হন, গণতন্ত্র শক্তিশালী করতে চান, আপনি মুখে যাই বলেন না কেন, ভিতরে ভিতরে আপনি যে প্রশ্নের উত্তর পান যে আপনি পিওর বাংলাদেশি, তাহলে আপনি সংস্কার করবেন। আর যদি ফিল করেন যে না আপনি বাংলাদেশি না, আপনার কথা আমি বলি না, আপনি বাংলাদেশি না, উনি বাংলাদেশি না, আপনি ফিল করলে, আপনি যদি ফিল করেন আপনি বাংলাদেশি, সংস্কার হবে না। সংস্কারটা তো আপনি করতে চাচ্ছেন, কেউ চাচ্ছে না, কেউ তো বলে না সংস্কার করতে চাচ্ছে না, সংশোধন করতে চাচ্ছে না, সুশাসন নিশ্চিত করতে চাচ্ছে না। আমরা কেন ঠেলে কাউকে বলছি সে চাচ্ছে না? এটা একটা হলো ইম্পোজিশন। আমি পুরো প্রক্রিয়া বলছি, গত 15-2 বছর কারোর বিরুদ্ধে ইম্পোজিশন হয় কিভাবে? ভোটের ব্যাপার না, আপনি তো প্রশ্নটাই করেছেন আমাকে আরোপ করে, আমাকে ইম্পোজ করেছেন, প্রশ্নে ভোট দিতে বাধ্য করেছেন। এখন আমাকে বাধ্য করেন, আমি তো সংস্কার চাই, আমি 60% সংস্কার চাই, আপনি আমার 100% নিয়ে গেছেন। আরে ভাই ভোটটা দিলাম কেন? ভোট তো দিতেই হবে, কারণ আমি 60% হাতে দিতে হবে। বললাম না 60% সংস্কার চাই আমি। না নায়ের অপশন আছে তো। না তাহলে আমি 60% যে সংস্কার চাই, চাইলামই না, তাহলে তো আমার আজকে আমি তো চাই 60%, সংশোধন হইতো। আমি তো সংস্কার চাই, সুশাসন চাই। না তাহলে তো সংশোধন কমিটি আসবে তো। আপনার মতো চাই না রে ভাই, আমার মতো আমি সংস্কার চাই। গণভোটের কথা আপনি বাধ্য করেছেন এটা না, আমি এটাই বলছি, গণভোটে আপনি আমাকে বাধ্য করলেন আপনার মতো সংস্কার করতে। প্রবলেমটা তো সেখানে ছিল। এখন একটা সমাধান আছে, সমাধানটা হলোই যে আপনারা আবার আলাপ আলোচনা করেন। পৃথিবীতে বহু দেশে এই সংস্কার ইস্যুতে একাধিকবার, 2বার 3বার ভোট হয়েছে। সুতরাং আপনারা সবাই যদি সরকারি বিরোধী দল মনে করে আবার ভোটে যাবে, আবার আলাপে যাবে, সমস্যা তো নাই। দেখি আমরা কি হয় সামনে, আলাপের সুযোগ থাকবেই আমাদের। কিন্তু সংস্কার করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে।